তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন, একটু ইতিহাস ঘাটলে আপনারা পাবেন। বাংলাদেশের ইতিহাসের কথায় আমরা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে কোনো আলেম কি জড়িত আছে? বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়াউর রহমানের হত্যার পিছনে কি কোনো আলেম মাদ্রাসার ছাত্র আছে? পিলখানা হত্যার ঘটনার পিছনে কি মাদ্রাসার কোনো ছাত্র আছে? সাগররুনি হত্যার পিছনে কোনো মাদ্রাসার তলেব ইলম আছে? এরকম ভাবে বনানীতে গুলশানে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে কি কোনো আলেম আছে? বিভিন্ন সময় ব্যাংক ডাকাতিতে কি কোনো আলেম আছে? সারা বাংলাদেশে একযোগে বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে কি কোনো আলেম আজ পর্যন্ত প্রমাণ করতে পারছে? পারে নাই। আমরা খেলাফত মজলিসের লোকরা এটাই চাই, নির্দোষ লোকগুলো তারা যেন নির্দোষ হয়ে এদেশে বসবাস করতে পারে। আমরা চাই এদেশের নিরহ মানুষগুলো যেন তাদের সঠিক হক, তাদের যেটা হক তারা যেন সেটা পায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা চাই একজন মানুষের যে অধিকার, সমাজে তার যে অধিকার, সেই অধিকারটা তাকে দেওয়া হোক। এত কিছুর পরেও কোথাও কোন ধরনের সংস্থা তারা এই কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের সাধারণ নামাজি মানুষের পিছনে এত জরিপ চালানোর পরেও কোনো ধরনের ক্লেম তাদের কাছ থেকে বের করতে পারেনি। এরপরেও তাদের উপরে স্টিম রোলার চলছে। কি বলেন, চলছে না? আমাদের মহাসচিব সাহেব নির্দোষ একটা মানুষ দীর্ঘদিন কারাভোগ করেছেন। কি তার অপরাধ ছিল, কি তার অন্যায় ছিল, এরকম আরো অনেক উলামায়ে কেরাম তারা জেল খাটতেছে। তাদেরকে আমি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই উলামা সুধী সমাবেশ থেকে তাদের মুক্তি কামনা করছি। আমাদের মহাসচিব সহ যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা এখনো চলতেছে, এই মামলা থেকে তাদের সকলকে অব্যাহতি দেওয়া হোক, আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান করছি। পাশাপাশি আমরা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন করে যাচ্ছি। আমাদের একদিনের আন্দোলনে দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে বিষয়টা এরকম না। সিএস রেকর্ডে যেমন সারা বাংলাদেশে অল্প কয়েকটা দাগ কেটে এই জমির নকশা করা হয়েছে, এসে নকশায় যেরকম আরো কিছু নকশা এখানে বেড়েছে, আরএস নকশায় এসে এই দেশের নকশা দাগগুলো প্লটগুলো আরো বাড়ছে। এবার বিএস নকশায় এসেও বাংলাদেশের এই মানচিত্রে এই নকশার সংখ্যা আরো বেড়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের আন্দোলনের শুরুতে 33 বছর পূর্বে যে সমস্ত ভাইয়েরা এদের দল প্রতিষ্ঠা করেছেন তারা ছিলেন মুষ্টিমেয় কয়েকজন লোক। এরপরে এসের ভিতরে আসলেন যখন, এস রেকর্ডে আরো লোক সংখ্যা বেড়েছে। আর এস রেকর্ডে আমাদের খেলাফত প্রতিষ্ঠা, খেলাফত মজলিসের লোক আরো বেড়েছে। বিএস রেকর্ডে এসে আমাদের খেলাফত মজলিসের কর্মী সদস্য সব কিছুর সংখ্যা আরো বেড়েছে। দিন দিন বাড়বে, এক পর্যায়ে দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদিও দেখে যেতে পারবো না, কিন্তু এমন সময় আসবে যে সময় আমাদের সন্তানেরা এদেশে খেলাফত প্রতিষ্ঠা করবে। তখন তারা আমাদের কথা স্মরণ করবে, তখন তা আমাদের আমিরে মজলিসের কথা স্মরণ করবে, তারা তখন ওই সন্তানেরা আমাদের মহাসচিব সাহেবের কথা স্মরণ করবে যে ওনাদের শ্রমের বিনিময়, ওনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা সুন্দর একটি দল পেয়েছি, যে দলের ছায়াতলে থেকে আমরা আমাদের জীবনকে সুন্দর গড়তে পেরেছি। এজন্য আমি বলবো, আমার পিছনের বড় ভাই যে সুন্দর বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের সাথে আমি একমত পোষণ করেছি। সেটা হলো এই দল চালাতে হলে আমাদের সকলকে মেহনত করতে হবে। তার পিছনে এক নাম্বার মেহনত, আমাদের কিছু বই আছে, দিক নির্দেশনা দেওয়া আছে, সেই বইগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বই পড়বেন, প্রতিদিন কমপক্ষে আধা পৃষ্ঠা করে হলেও বই পড়বেন। আধা পৃষ্ঠা না পড়তে পারেন, 5 লাইন করে হলেও আপনারা প্রতিদিন বই পড়বেন। 5 লাইন করে পড়বেন, নিজের ভিতরে একটা স্পৃহা জাগাবেন, দলের জন্য সময় দিবেন, দলের পিছনে টাকা ব্যয় করবেন। তখন আপনার এই দলের প্রতি মহব্বত জাগবে এবং দেশকে, এই দেশের নিরহ মানুষকে বিভিন্ন অত্যাচার থেকে তাদেরকে উঠিয়ে আনার চিন্তা আপনার ভিতরে জাগবে। আজকে যারা সময় দিচ্ছে, যারা পিটানি খাচ্ছে, যারা জেল খাটছে, শুধু তারাই, আর সকলে আমরা বসে শুধু হাসতেছি আর বলতেছি ওলামায়ে কেরাম কি করে। সম্মানিত ভাইয়েরা আমার,
আমরা বিভিন্ন জায়গায় বসি, চার স্টলে বসি, তখন মানুষ এই আলোচনাগুলো করে। ওলামায়ে কেরাম কেন জাগছে না? ওলামায়ে কেরাম কেন খেপছে না? আমার কথা হলো এই, ওলামায়ে কেরাম খেলাফত মজলিসের সমস্ত কর্মীরা এরা উগ্রতাকে পছন্দ করে না, এরা উগ্রবাদী নয়, এরা শান্তশিষ্ট মানুষ। এরা চায় কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটা নিরীহ মানুষের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। তো কাজে আমাদের ঘরে বসে থাকার সময় আর নেই, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনারা জানেন এখানে যাদের ব্যানারে যাদের নাম আছে ওনারা কি শুধু ঘরে বসে থাকেন? সারা বাংলাদেশে ওনাদের চাপ থাকে, বিশ্বের বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাদের প্রোগ্রাম থাকে। এরপরেও আমরা যখন টেলিফোন দিই, হযরত কেমন আছেন, ওনারা বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রথমে ওনারা জিজ্ঞেস করেন যে দলের কাজ কতটুকু করেছেন, কতজন সদস্য আপনার মাধ্যমে সংগ্রহ হয়েছে। দেখেন তাদের কি ফিকির, ওই ওনাদের ফিকিরটা আমাদের ভিতরে আনতে হবে। যদি আমরা আনতে পারি, আমাদের অন্তরে যদি এই ফিকির আমরা আনতে পারি, তাহলে আমাদের গ্রামে গঞ্জে ইউনিয়ন সব ক্ষেত্রে আমাদের এই দলের সমস্ত কাজগুলো আরো চাঙ্গা হয়ে উঠবে। তা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলেই যেন আমাদের প্রত্যেকের যার যার নির্দিষ্ট জায়গায় থেকে যেন আমরা সকলেই দলের জন্য কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর একটা আমি অনুরোধ করব, আমরা যেটা করে থাকি প্রত্যেক ভাই প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে একটা টার্গেট নেবেন। খেলাফত মজলিসের ছাত্র মজলিসের একজন প্রাথমিক সদস্য প্রতি মাসে একজন করে আমি নিয়োগ করব। একজন ভাই আমি সদস্য বানাবো। যেমন আমার কথা আমি বলি, আমার সাটুরিয়া সেক্রেটারি এখানে আছেন, সাটুরিয়া আমার জয়েন্ট সেক্রেটারি এখানে আছেন, সাটুরিয়া অনেক সদস্যরা এখানে আসছেন, মানিকগঞ্জ জেলা সভাপতি সহ মানিকগঞ্জ থেকে অনেক লোক এখানে আসছেন। আমরা এক জায়গায় বসলে আমরা চিন্তা করি নতুন একজন মেহমান নিয়ে বসবো, ওনাকে চা খাওয়াবো, ওনাকে দলের দাওয়াত দেবো। এই চিন্তা একটা ফিকির আমরা মাথায় নিয়ে কাজ করি। প্রত্যেক মাসে আমরা 2-1 করে সদস্য বাড়ানোর চেষ্টা করি। এই জন্য আপনাদের প্রতি আমার এই দাওয়াত রইল, আপনারা ওই চেষ্টা করবেন। আমরা যেন সকলে বলতে পারি যে আমি এই মাসে একজন সদস্য বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন। আজকের এই সভা আল্লাহ তাআলা কবুল করে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।